নমস্কার সবাইকে, নলেজ জেনারেশনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের যে জিএনএম এর ভিডিও সিরিজ চলছে, এইটা হচ্ছে 5 নম্বর ভিডিও। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবনের নানান বৈচিত্র্য শ্রেণীবিন্যাস। ঠিক আছে, তাহলে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করছি সেটা হচ্ছে জীবনের নানান বৈচিত্র্য শ্রেণীবিন্যাস। যে চ্যাপ্টারের আন্ডারে সেই চ্যাপ্টারটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। এই জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারটা যথেষ্ট বড় এবং তার মধ্যে আমরা অলরেডি 4টা টপিক আলোচনা করেছি। আজকে যেটা 5 নম্বর টপিক আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ট্যাক্সোনমি। দেখো, ট্যাক্সোনমি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং ট্যাক্সোনমি এমন একটা জায়গা মানুষের বুঝতে বাচ্চাদের বুঝতে প্রচুর অসুবিধা হয়। ট্যাক্সোনমি প্রথমে নামটাই মানুষের কাছে একটা জটিল। মানুষ প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্রছাত্রী সে যদি এখন 9-10-এর সিলেবাস, তো সবাইকে এটা পড়তে হয়েছে শুরুতে, কিন্তু আমি বিশ্বাস করি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট না বুঝেই পড়েছে। ঠিক আছে, এবং তারপর যখন এইরকম কম্পিটিটিভের জায়গায় পড়তে হয় বা ইন ফিউচার যদি কেউ সায়েন্স নিয়েও পড়ে, সেখানে ট্যাক্সোনমি জায়গাটা কিন্তু তাদেরকে খুব খোঁচা দেয়, একটু কষ্ট বা বেগ পেতে হয় ট্যাক্সোনমি জায়গাটা। তো আমরা একটু দেখব, খুব যে ভীষণ ডিটেলসে কিছু পড়বো তা না। আমাদের টার্গেটই হচ্ছে জিএনএম পরীক্ষা, এবং জিএনএম পরীক্ষার জন্য যেটুকু পড়া দরকার সেটুকু আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব। দেখো কি বলছে, আকার আকৃতি স্বভাব বৈচিত্র্য ও পৃথিবীতে অসংখ্য জীব ছড়িয়ে রয়েছে। তার মানে আমাদের যে এই যে আর্থের মধ্যে তুমি এটা যদি চোখ খুলে কেউ থাকে তাহলে সে বুঝতে পারবে যে প্রত্যেকটা জীব অন্য অন্য রকম। ঠিক আছে, একটা বেড়াল, একটা কুকুর, একটা খরগোশ, একটা মশা, সবাই, একটা মানুষ, সবাই কিন্তু আলাদা রকম এবং নিজের বৈশিষ্ট্য এবং নিজের বৈচিত্র্য নিয়ে রয়েছে। এইসব জীবের মিল ও পার্থক্যের উপর ভিত্তি করেই তাদের চেনা, পৃথক করা ও নাম দেওয়াই হচ্ছে ট্যাক্সোনমি। তার মানে ধরো বেড়ালের সাথে তুমি বাই লুক দেখলে একটা বাঘের মিল পাচ্ছ। বেড়ালের স্ট্রাকচার, বেড়ালের চলার স্টাইল, বেড়ালের বোন স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি, টিথ স্ট্রাকচার ইত্যাদি দেখে বাঘের সাথে কিন্তু একটা মিল পাওয়া যাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমাদের যদি হিউম্যানকে দেখো তাহলে কিন্তু এপ বা বানর বা গরিলা এদের সাথে কিছু তুমি মিল পাবে, যেটা আমাদের পুরনো মানুষ ছিল তাদের মধ্যে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল একটা পাওয়া যায়। ঠিক আছে, এই মিলটার জন্যই কিন্তু তাদেরকে একটা ভাগে ভাগ। ওই জন্য বিড়ালকে আর তোমার বাঘকে ক্যাট ফ্যামিলির মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, তো একই ধরনের বৈশিষ্ট্য যেখানে তুমি খুঁজে পাবে সেখানে ম্যাক্সিমাম বৈশিষ্ট্যকে আমাকে মিল হতে হবে, তবেই এটা পসিবল। ঠিক আছে, তবে তাদেরকে একটা প্রজাতির মধ্যে রাখা হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ট্যাক্সোনমি মানেই হচ্ছে যে তুমি যেখানে অনেকগুলো মিল পেয়ে গেলে, ধরো দুটো গাছ আছে, এইদিকে একটা গাছ আছে ধান গাছ, দেখলে তুমি কেমন যে এদের গুচ্ছমূল রয়েছে, এদের সমান্তরাল ছিন্নবিন্যাস রয়েছে ইত্যাদি ইত্যাদি। এইদিকে একটা গম গাছ রয়েছে এবং তুমি দেখলে যে দুটো গাছেরই বৈশিষ্ট্য একই, তখন তুমি সবাইকে পোয়েসি ফ্যামিলির মধ্যে, ঠিক আছে, রাখলে কি একবীজপত্রী পোয়েসি ফ্যামিলির মধ্যে, কেন কি তাদের বৈশিষ্ট্যটা একই রকম। তো এইটাকেই আমরা ট্যাক্সোনমি বলছি। ঠিক আছে, এবার ট্যাক্সোনমিকে বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন ভাগে আলাদা আলাদা করে প্রত্যেকটাকে, কাউকে ফ্যামিলি অনুযায়ী এক করা হয়েছে, কাউকে গোত্র অনুযায়ী, কাউকে ক্লাস অনুযায়ী, কাউকে ফাইলাম অনুযায়ী, কাউকে কিংডম অনুযায়ী। তো এইটা আমরা ক্রমশ দেখব যে একদমই একদমই তুমি যদি বলো খুব স্পেসিফিক, খুব কম বৈশিষ্ট্যর উপর বেস করে যদি আমরা কাউকে সেপারেট করছি তাহলে সেটা স্পেসিস হবে। জেনাস এবং স্পেসিস, সবার লাস্টে স্পেসিস থাকে। আর খুব হাই কিংডমের মধ্যে দুটো ধরো আছে, প্ল্যান্ট কিংডম আর অ্যানিমাল কিংডম। তাহলে যত অ্যানিমাল আছে সবাই অ্যানিমাল কিংডমের মধ্যে ফেলে দেবো, আর যত প্ল্যান্ট, তাহলে প্ল্যান্ট আর অ্যানিমালকে ভাগ করা খুব সহজ না। যারা একটা জায়গায় স্থির অবস্থায় আছে, ঠিক আছে, যাদের শুধুমাত্র চলন হচ্ছে, গমন হচ্ছে না, তো তারা সবাই প্ল্যান্ট। আর যারাই মুভমেন্ট করছে আর স্থান পরিবর্তন করছে তারা সবাই অ্যানিমেল। সো এই ডিস্ট্রিবিউশনটা অনেক সহজ, এটা একদম বেস লেভেলে। আস্তে আস্তে ডিস্ট্রিবিউশনটা যত আমরা নিচের দিকে নামি, কিংডম থেকে যখন আমরা নামবো ফাইলামের পর ডিভিশনের পর ক্লাসের পর অর্ডারের পর ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস, তখন তুমি দেখবে স্পেসিসে যখন পৌঁছে গেছি ব্যাপারটা অনেক বেশি স্পেসিফিক হয়ে গেছে। ঠিক আছে, অনেক বেশি স্পেসিফিক হয়ে গেছে। ঠিক আছে, যেমন প্লাজমোডিয়াম ভাইবক্স আর প্লাজমোডিয়াম ফেলসিফেরম। প্লাজমোডিয়াম একই, ঠিক আছে, এটা একটা জীবাণু যেটা আমরা সবাই চিনি প্লাজমোডিয়ামকে। ঠিক আছে, তো প্লাজমোডিয়াম ফেলসিফেরম
আর প্লাজমোডিয়াম ভাইভক্স এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যেমন পাইনাস হচ্ছে তোমার এক ধরনের পাইন গাছকে পাইনাস বলে, পাইনাস রক্সবার্গি একটা আলাদা, আর পাইনাসের আবার আরও কিছু তুমি স্পেসিসও দেখতে পাবে, ঠিক আছে। সো একদম মাইনিউট লেভেলেও একটা ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। সো এই চ্যাপ্টার থেকে কিছু শর্ট প্রশ্ন আমি আগে আলোচনা করে দিচ্ছি, পড়ার সাথে সাথে আমি যদি ভুলেও যাই তো ওই জায়গাগুলো তোমরা একটু দেখে নিও যে এটা কত একটা ইম্পর্ট্যান্ট একটা কতগুলো স্ট্রেট লাইন, ঠিক আছে, ওয়ান লাইনার আমি বলে দিচ্ছি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে এবং ইন প্রিভিয়াস ইয়ারও আমরা দেখেছি, ঠিক আছে। তাই একটা প্রশ্ন বলছি যে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি কে ব্যবহার করেন, অর্থাৎ সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন সুইডিশ বিজ্ঞানী আগাস্তিন পি দ্য ক্যান্ডল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি কে ব্যবহার করেছেন, ট্যাক্সোনমি শব্দটি কে ব্যবহার করেছেন, না আগাস্তিন বলে একজন সায়েন্টিস্ট রয়েছেন, আগাস্তিন এই শব্দটা ব্যবহার করেছেন। ট্যাক্সোনমি শব্দটাকে যদি দুভাগে ভাগ করি, এক হচ্ছে ট্যাক্সিস মানে বিন্যাস, এই ওয়ার্ডটা মনে রাখবে, বিন্যাস বিধি বলা হয় এটাকে, ঠিক আছে। আর নোমস মানে হচ্ছে রীতিনীতি। তো ট্যাক্সোনমিকে বাংলাতে বিন্যাস বিধিও বলা হয়, এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবারে আরেকটা প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা সত্যি সত্যি ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, মনে রাখবে নামটা, ঠিক আছে, অ্যারিস্টটল আলেকজান্ডারের রাজত্বকালে বিজ্ঞানের নতুন একটা শাখা যেটা জীববিজ্ঞান প্রতিষ্ঠা করেন। তাহলে যদি প্রশ্নে আসতেও পারে যে জীবন বিজ্ঞানের প্রতিষ্ঠা কে করেছেন, অ্যারিস্টটল করেছেন, ঠিক আছে। তিনি সর্বপ্রথম জীবের শ্রেণীবিন্যাস করেন, তাকে জীববিদ্যার জনক বলা হয়। অর্থাৎ এখানে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নটা বললাম সেটা হচ্ছে দার্শনিক অ্যারিস্টটল, ঠিক আছে, উনি কিন্তু ওনাকে যেটা বলা হয় সেটা হচ্ছে জীববিদ্যার জনক বলা হয়, ঠিক আছে, জীববিদ্যার জনক বলে মনে রাখবে, ঠিক আছে। মানে দুটোই মনে রাখবে যে আলেকজান্ডারের রাজত্বকালে বিজ্ঞানের নতুন শাখায় জীববিজ্ঞান প্রতিষ্ঠা করেন, তার জন্যই ওনাকে জীববিজ্ঞান, ঠিক আছে, জীববিদ্যার জনক বলা হচ্ছে। সাথে সাথে কি বলছে, প্রাণীবিদ্যার জনকও বলা হচ্ছে। আচ্ছা, এখান থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে, ওনার লেখা যে বইটি, ঠিক আছে, ওনার লেখা যে বইটি সেটা হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমিলিয়াম, ওনার লেখা যে বইটি সেটির নাম হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমিলিয়াম, ঠিক আছে। এটা থেকে এই বইটা থেকে এটা আসে প্রশ্নে যে হিস্টোরিয়া অ্যানিমিলিয়াম বইটি কার লেখা, না সেটা হচ্ছে অ্যারিস্টটলের লেখা। এটা থেকে কী প্রশ্ন হচ্ছে যে এটা থেকে এছাড়াও জিজ্ঞেস করতে পারে যে জীবজন্তুর আচার আচরণ, বাহ্যিক ব্যবহার ইত্যাদি সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায় এখান থেকে, ঠিক আছে। এইবারে অ্যারিস্টটল তো ইম্পর্ট্যান্ট, অ্যারিস্টটলের যে ছাত্রছাত্রী তারাও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, অ্যারিস্টটলের যে ছাত্রছাত্রী তারাও ইম্পর্ট্যান্ট। অ্যারিস্টটলের একজন দারুণ ছাত্র ছিলেন, ঠিক আছে, উনিও দার্শনিক, থিওফ্রাস্টাস, ঠিক আছে, ওনার নাম হচ্ছে থিওফ্রাস্টাস। ওনাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, ওনাকে উদ্ভিদবিদ্যার জনক। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ আমি যেটুকু আলোচনা করছি সেখান থেকে কত ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়, না থিওফ্রাস্টাস, এই আসে, ঠিক আছে, এমসিকিউতে। আচ্ছা, হিস্টোরিয়া বইটি কে লিখেছেন, না অ্যারিস্টটল লিখেছেন, ঠিক আছে। আচ্ছা, এবং এই থিওফ্রাস্টাসের লেখা যে বইটি সেটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, সেই বইটির নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, ঠিক আছে। কি নাম সেটার নাম, হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, ঠিক আছে। এই বইটাতে 480টি উদ্ভিদ, ঠিক আছে, এতটি উদ্ভিদ এর উল্লেখ পাওয়া গেছে। সো এই পুরো জায়গাটা যেটুকু আমি আলোচনা করলাম এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবং এই জায়গাটা কিন্তু খুবই মনে রাখবে, সবাইকেই বলছি। এরপর আর কিছু প্রশ্ন আলোচনা করে নিই, তারপর একবারে টপিকটাই ঢুক। এছাড়া একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে সেটা হচ্ছে যে এই ন্যাচারাল হিস্টোরিয়া বলে একটি বই আছে, ঠিক আছে, এই গ্রন্থে বহু উদ্ভিদের বর্ণনা পাওয়া গেছে। কি নাম বইটার, ন্যাচারালিস হিস্টোরিয়া, ঠিক আছে। এই বইটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন প্লিনি দ্য এল্ডার,
প্লিনি দ্য এল্ডার এই বইটি লিখেছেন, ঠিক আছে। এই বইয়ের মধ্যে বহু উদ্ভিদের সম্পর্কে বর্ণনা রয়েছে, ঠিক আছে। এছাড়া একটা দ্বিপদ নামকরণেরও উল্লেখ এখানে রয়েছে। দ্বিপদ নামকরণ সম্পর্কে একটু পরেই আলোচনা করছি, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের মধ্যে পড়ছে, একটা হচ্ছে যে রোমের চিকিৎসক রয়েছেন ডিসকোডিস। আচ্ছা, ওনার যে বই তা হচ্ছে দ্য মেটেরিয়া মেডিকা, খুব ইম্পর্টেন্ট বই, দ্য মেটেরিয়া মেডিকা, ঠিক আছে। ডিসকর্ডিস এর লেখা বই, ডিসকর্ডিসের লেখা বই দ্য মেটেরিয়া মেডিকাতে 800 প্রকারের উদ্ভিদ এর গুণাগুণ রয়েছে, ঠিক আছে। সো এই কতগুলি ইনফরমেশন আমি দিলাম, আবারও দিব, ঠিক আছে। আমরা একটু দেখে নেব চ্যাপ্টারের বাকি পোর্শনটা, যেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো এইবারে এই সেম জিনিস রয়েছে, ঠিক আছে, চ্যাপ্টারের মধ্যে রয়েছে, তো আমি আলাদা করে একটু মেনশন করে দিলাম যে লিনিয়াসের পূর্ব সময়কালে গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল সর্বপ্রথম সমস্ত জীবের শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছিলেন। তিনি প্রথম অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী শব্দগুলির প্রচলন করেন, ঠিক আছে। মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী, যাদের মেরুদণ্ড রয়েছে তারা হচ্ছে মেরুদণ্ডী, আর যাদের মেরুদণ্ড নেই, ঠিক আছে, তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এইটাই প্রথম অ্যারিস্টটল, কিন্তু তিনি প্রথম এটা উল্লেখ করেছেন। অ্যারিস্টটলের শিষ্য থিওফাস্ট, এখানে দেখো উদ্ভিদের সংখ্যাটা ভ্যারি করছে, ঠিক আছে, তো ভ্যারি করে বিভিন্ন, তোমরা এই জিনিসটা মাথায় রাখবে। এবং যেটা অপশানে রয়েছে দেখো এখানে 480 আর ওইখানে বইয়ে লেখা আছে 500, সো এই সামনাসামনি যে অপশানটা রয়েছে সেটাই টিক করবে। শ্রেণীবিন্যাস করে তার হিস্টোরিয়া প্ল্যান্টেরাম বইতে লিপিবদ্ধ করেন, ঠিক আছে। আর কি করেছেন, এইবারে দেখো প্লিনি দ্য এল্ডার নামক ইতালির ট্যাক্সোনমিস্ট কি করেছেন, ন্যাচারালিসিস হিস্টোরিয়া, এক্ষুনি বললাম, ঠিক আছে, এইগুলো আগে আলোচনা করলাম আমি, ঠিক আছে। শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ কাজ করেন ইটালির, এখানে দেখো ইটালির সিসালপিনো, ঠিক আছে, সুইস বাউহিন ভাতৃদ্বয়, এনারা দুজন ভাই ছিলেন, ঠিক আছে, সেসালপিনো আর বাউহিন। ইংরেজ প্রাকৃতিবিদ জন রে এই সময় কিন্তু শ্রেণীবিন্যাসকে গুরুত্ব দিয়েছিলেন এনারা, ঠিক আছে। তো এই জায়গাটা আমি একটু বলবো যে এই জায়গাটা অতটাও ইম্পর্টেন্ট না, ঠিক আছে। যেটুকু বললাম একটু আগে এবং এখন, যে প্লিনি দ্য এল্ডার, ন্যাচারাল হিস্টোরিয়া বইটা, এই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখবে। পড়তে তো আমি সব জায়গাটাই বলছি, ঠিক আছে। অতএব এবারে নেক্সট আমরা দেখে নেব যে লিনিয়াসের সময়কালের পরে বা ওর সময়কালে কি হয়েছিল না, সুইডিশ উদ্ভিদবিদ কি হয়েছিল, ক্যারোলাস লিনিয়াস সিস্টেমা ন্যাচুরি 10ম সংস্করণ ও স্পিসিস প্ল্যান্টেরাম প্রভৃতি বইয়ের আধুনিক ট্যাক্সোনমিক চর্চায় প্রায় বিপ্লব এনে দেয়। তো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এই জায়গাটা মনে রাখবে। কে না, লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস উদ্ভিদবিদ্যা, ঠিক আছে, উদ্ভিদবিদ ছিলেন উনি একজন। তিনি ক্যারোলাস লিনিয়াস কি করেছিলেন, সিস্টেমা ন্যাচুরি 10ম সংস্করণ মানে 10th সংস্করণ করেছিলেন, এবং স্পিসিস প্ল্যান্টেরাম এই বইগুলি কিন্তু সেই সময় উদ্ভিদবিদ্যার জন্য ভীষণ একটা ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছিল, যার জন্য বিপ্লব বলতে পারো, নতুন কিছু চিন্তাধারা মানুষের মধ্যে চলে এসেছিল, সেটাকেই বিপ্লব। তিনি সর্বপ্রথম প্রাণী ও উদ্ভিদের দ্বিপদ নামকরণও প্রচলন করেন। দ্বিপদ নামকরণ কি, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এই যে দুটো পদ রয়েছে সেইটা, একটা জেনাস একটা স্পেসিস, তো সেইটাও প্রথম এনআরআই ক্যারোলাস লিনিয়াসই কিন্তু এটা বলেছেন। ট্যাক্সোনমিক হায়ারার্কি কি, ঠিক আছে। ট্যাক্সোনমি হচ্ছে, প্রথমেও বলেছি এখনও বলছি, যে জীববিদ্যার যে শাখায় জীবের শনাক্তকরণ, মানে প্রথমে তুমি একটা গাছ দেখলে তাকে আইডেন্টিফাই করলে, তার নাম দিলে একটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, শ্রেণীবিন্যাসের নিয়ম অনুযায়ী বিজ্ঞানসম্মতভাবে তাকে আলোচনায় নিয়ে যাওয়া, তাকেই ট্যাক্সোনমি বলছে। ট্যাক্সোনমির প্রধান উপাদান কি না, প্রথমে হচ্ছে শনাক্তকরণ, অর্থাৎ তুমি রাস্তায় চলতে চলতে একটা গাছ কিংবা একটা নতুন প্রাণী দেখছো, তাহলে তাকে আইডেন্টিফাই করা এবং বৈজ্ঞানিক উপায়ে তাকে আইডেন্টিফাই করা, তার বৈশিষ্ট্যগুলিকে চেক করা, বিভিন্ন কেমিক্যাল এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে তাকে চিনবার চেষ্টা করা, তার নাম দেওয়া, একটা যখনই চিনতে পেরে গেলাম তখন তার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে একটা নাম দেওয়া এবং সঙ্গে সঙ্গে তাকে কোন শ্রেণীর মধ্যে পড়ছে সেখানে ঢুকিয়ে দেওয়া।
এবারে ট্যাক্সোনমিক হায়ারার্কি হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমরা ট্যাক্সোনমি, এই যে আমি শুরুতেই বলেছিলাম যে অ্যানিম্যাল কিংডম থেকে এই যে তোমার নিচ অব্দি আসছে, সেখানে কোন ক্যাটাগরিতে সে ঢুকবে, তার কি বৈশিষ্ট্য, সেইটাকে আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি বলছি। না, ট্যাক্সোনমিক হায়ারার্কি, ট্যাক্সোনমি বিদ্যার জনক হলেন ক্যারোলাস লিনিয়াস। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্যাক্সোনমি বিদ্যার জনককে, তাহলে ট্যাক্সোনমি বিদ্যার জনক হলেন ক্যারোলাস লিনিয়াস। তিনি সিস্টেমা ন্যাচুরির প্রথম সংস্করণ, এটা কিন্তু 10th সংস্করণ অব্দি আছে, একটু আগেই পড়লাম, তো প্রথম সংস্করণ সিস্টেমা ন্যাচুরি, ওনার বই সিস্টেমা ন্যাচুরি এর প্রথম সংস্করণের মধ্যেই সর্বপ্রথম তিনি ট্যাক্সোনমির হায়ারার্কি সম্পর্কে একটা জ্ঞান দিয়েছিলেন বা একটা ইনফরমেশন দিয়েছিলেন। ঠিক আছে, কি হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি? কোনো জীবের ট্যাক্সনগুলি শ্রেণীবিন্যাসে বিভিন্ন ক্যাটাগরিতে র্যাঙ্কে ক্রমান্বয়ে বড় থেকে ছোট সজ্জারীতিকে তাকে সাজানোই হচ্ছে। বড় থেকে ছোট মানে কিংডম হচ্ছে সবার উপরে, সবার নিচে হচ্ছে স্পেসিস, মাঝে রয়েছে কিংডম, তারপর ফাইলাম, তারপর ডিভিশন, তারপর ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস ইত্যাদি। ঠিক আছে, সো ট্যাক্সোনমিক হায়ারার্কি হচ্ছে এইটা। বিজ্ঞান লিনিয়াস, ঠিক আছে, তিনি কি করেছিলেন? তিনি বড় থেকে ছোট 5টি ধাপে তিনি এটাকে ক্যাটাগরি বা র্যাঙ্কে বিভাজিত করেছিলেন। ঠিক আছে, কি কি ভাগ দিয়েছিলেন উনি? না, উনি যে ভাগটা দিয়েছিলেন সেই ভাগটা হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য হচ্ছে কিংডম, পর্ব হচ্ছে ফাইলাম, ঠিক আছে, শ্রেণী হচ্ছে ক্লাস, বর্গ হচ্ছে অর্ডার, আর গোত্র হচ্ছে ফ্যামিলি, গণ হচ্ছে জেনাস, আর প্রজাতি হচ্ছে স্পেসিস। তো এই ভাগটা কিন্তু ক্যারোলাস লিনিয়াস করেই দিয়েছিলেন। ঠিক আছে, এইবারে তারপর উনি কি করেছিলেন? যে জীবগুচ্ছ যাদের একটি ক্যাটাগরিতে রাখা হয়েছে, যেমন রাজ্য ক্যাটাগরিতে উদ্ভিদ রাজ্যকে রাখছে একটা, ঠিক আছে, তাহলে ক্যাটাগরি অনুযায়ী ধরো রাজ্যতে আমি প্ল্যান্টিকে রাখছি, প্ল্যান্টি মানে উদ্ভিদের মধ্যে যারা রয়েছে তাদের সবাইকে সেখানে রাখা হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো উদাহরণ দেওয়া হয়েছে ইন্ডিকা। ঠিক আছে, ক্ষুদ্রতম ক্যাটাগরি হচ্ছে ইন্ডিকা। তো একদম যদি তুমি একদম বেস লেভেলে একদম যখন হবে ডিভিশনটা, বা তাকে যখন আমরা তাকে স্পেসিফিক একটা জায়গায় রাখতে চাইছি, তখন তার ম্যাঙ্গিফেরার মধ্যেও তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেই ইন্ডিকা ট্যাক্সনের মধ্যে পড়ছে। তো ম্যাঙ্গিফেরা মানে আম গাছ, কিন্তু আম গাছেরও ধরন আছে। তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে সেই স্পেসিফিক একটা আম গাছকে আমরা বলছি। ঠিক আছে, বোঝা গেল? ট্যাক্সোনমিক হায়ারার্কি যত ছোট থেকে বড় উপরের র্যাঙ্কে যায়, জীবের সাদৃশ্য তত কমতে থাকে। মানে তুমি স্পেসিফিক লেভেলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকার সাথে আরও ম্যাঙ্গিফেরার অন্য প্রজাতির তুমি যতটা মিল পাবে, যখনই তুমি ওপরে যখন ম্যাগনোলিয়াস এই অ্যানাকার্ডিয়াসি ফ্যামিলি, মানে তার যে ফ্যামিলিটা, ঠিক আছে, সেই ফ্যামিলিতে যখন তুমি আলোচনা করবে তখন দেখবে যে তাদের বৈশিষ্ট্য অত বেশি মিল থাকছে না, কিছু কিছু ম্যাক্সিমামের মধ্যেই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। মানে ফ্যামিলি, আচ্ছা ফ্যামিলি, মানে তারপর যখন অর্ডারে যাবে তখন দেখবে আরও বেশি বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, ক্লাসে গেলে আরও বেশি বৈশিষ্ট্য, ডিভিশন, ফাইলাম, কিংডম গেলে তো আগেই বলে দিয়েছি যে প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, সব প্ল্যান্টেই এই প্ল্যান্ট কিংডমের মধ্যে, সব অ্যানিম্যাল কিংডমের মধ্যে। এই জায়গাটা দেখো আরেকবার ভালো করে দেখে নাও যে রাজ্য সর্ববৃহৎ ক্যাটাগরি, ঠিক আছে, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। ডিভিশন বা ফাইলাম পরস্পর সাদৃশ্য সম্পর্ক দেখে, ঠিক আছে, ম্যাগনোলিও, ফাইটা, কর্ডাটা। আচ্ছা, শ্রেণী কী হচ্ছে? সাদৃশ্য সম্পর্কযুক্ত বর্গকে একসাথে আমরা বলছি। উদ্ভিদের ক্ষেত্রে ম্যাগনোলিওপসিডা, এদের ক্ষেত্রে ম্যামেলিয়া। বর্গ পরস্পর সাদৃশ্যযুক্ত যেমন কতগুলি গোত্রযুক্ত হয়েছে। ঠিক আছে, তো এটা এইভাবে পড়লে আরও সুবিধা হবে। শুরু করো প্রজাতি দিয়ে, খুব একদম ক্ষুদ্রতম ক্যাটাগরি। ঠিক আছে, তা ইন্ডিকাকে দিচ্ছে এখানে স্যাফিয়েন্স। আচ্ছা, গণ, তাহলে গণ কি? পরস্পর সাদৃশ্যযুক্ত যখন অনেকগুলো প্রজাতি যুক্ত হয়েছে, তাহলে এই প্রজাতিগুলো নিয়ে হচ্ছে গণ বা জেনাস। তা ইন্ডিকা অনেকগুলো, ইন্ডিকার মতো অনেকগুলো স্পেসিস নিয়ে ম্যাঙ্গিফেরা। ঠিক আছে, যখন আমরা এইখানে ভ্যারাইটি দেখতে পাচ্ছি তখন সেটাকে আমরা নাম দিচ্ছি ম্যাঙ্গি। আচ্ছা, তাহলে ম্যাঙ্গিফেরা আমের মতন, আম গাছের মতন দেখতে অনেক গাছ, জাম গাছও হতে পারে। ঠিক আছে, তো তারা একসাথে আমরা সেই ফ্যামিলির মধ্যে ফেলে দেবো, সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়াসি। তারপরে যখন অ্যানাকার্ডিয়াসির মতন মানে আম জামের মতন অনেকগুলো গাছ, কাঁঠাল ফাটালও যখন দেখতে পাবো তখন সেটাকে আমরা স্যাপিনোডেলিস বলছি। এইরকম করে হিউম্যানের ক্ষেত্রে স্যাপিয়েন্স, হোমো, তারপর এই ফ্যামিলির মধ্যে পড়ছি আমরা হোমিনিডি,
তারপর বর্গ পড়ছে প্রাইমেট। আচ্ছা এইটাও কিন্তু প্রশ্নে আসতে পারে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু একটু মুখস্থ করে নিও, ঠিক আছে, যে হিউম্যান কোন ফ্যামিলির আন্ডারে, যেহেতু আছে সিলেবাসে সেহেতু আসতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গল্প। এই হায়ারার্কি গুরুত্ব কি হতে পারে? আচ্ছা গুরুত্ব হচ্ছে একটাই, যে আইডেন্টিফাই করতে সুবিধা হচ্ছে। দ্বিপদ নামকরণ থেকে প্রশ্ন আসতে পারে। দ্বিপদ নামকরণ মানে ওইটাই যে তোমার দুটো নাম থাকবে, ঠিক আছে, দুটো নাম, ঠিক আছে, তাকে আইডেন্টিফাই করতে সুবিধা, ঠিক আছে। ভাষাগত নাম বা সাধারণ নাম, যেটা আমরা একটা লোকাল, দেখো এখানে কি হয়, ধরো আম গাছকে আমি আম গাছ বলছি, অন্য কোনো জায়গায় তাকে ম্যাঙ্গো বলছে, আরও কোনো জায়গায় তাকে হয়তো আরও কিছু বলছে সামথিং। বাট যদি ম্যাঙ্গিফেরা বলি তো আমরা ইন্ডিয়ার লোকও সেটাকে চিনে যাব, পাকিস্তানের লোকও চিনে যাবে, সেটাকে অস্ট্রেলিয়ার লোকও চিনবে। তো ম্যাঙ্গিফেরান ইন্ডিকা বা বৈজ্ঞানিক, যেটা বৈজ্ঞানিক নেম, দ্বিপদ নামকরণই বলছি, বাইনোমিয়াল নোমেনক্লেচারের মধ্যে পড়ে, সেটা সায়েন্টিফিক নেম বলি আমরা। তো সেই সায়েন্টিফিক নেমের এটাই বৈশিষ্ট্য যে ওই একটাই নাম তার বিজ্ঞানের দিক দিয়ে। তো তাকে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যদি আমি জোর করে আফ্রিকার কোনো একটা জঙ্গলে চিৎকার করে বলি যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে কিন্তু যারা জানে তারা বুঝে যাবে বা সার্চ করলেও পেয়ে যাবে যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে সে আম গাছকেই বলছে, সে ম্যাঙ্গোকেই বলুক আর অন্য কোনো ভাষায় তাকে অন্য কিছুই বলুক। আশা করছি বোঝা গেল। দ্বিপদ নামকরণের পদ্ধতি, নিয়মাবলী রয়েছে অনেক রকম। তাদের এই দ্বিপদ নামকরণটা হয়েছে আন্তর্জাতিক সংস্থা ICBN, এই ফুল ফর্মটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল কোড অফ বটনিক্যাল নোমেনকালচার, ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনকালচার। এই দুটোর ক্ষেত্রে, উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই নামকরণটা করা হয় এবং এই দুটো জায়গাতেই করা হয়। যেমন ধরো এখানে সিংহের দ্বিপদ নামকরণ হচ্ছে প্যান্থ্রালিও, ঠিক আছে, প্যান্থ্রালিও। তাহলে প্যান্থ্রার ফার্স্ট যে ওয়ার্ডটা পি, প্রথমটা কিন্তু বড় হাতের হবে, এবং এটা যে ভাষাটায় লেখা হয় ইটালিকে লেখা হয়, ঠিক আছে। আর যখন আমরা ধরো আমি হাতে লিখছি, ঠিক আছে, আমি ধরো হাতে লিখছি প্যান্থেরা, এটা প্রশ্নে আসতে পারে, তখন আমাকে আন্ডারলাইন করতে হবে, আদারওয়াইজ ইটালিকে যখন যদি টাইপ করে তাহলে সেটা ঠিক। আর এটা তো জেনাসের নেমের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হবে। তার সাথে যেটা হবে যে তোমার যে স্পেসিস সবসময় ফার্স্ট লেটারটা ছোট হাতের হবে, ঠিক আছে। তা এই দুটোই পাশাপাশি থাকবে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটি দ্বিপদ নামে দুটি শব্দ থাকবে, প্রথম শব্দটি গণ এবং দ্বিতীয়টি প্রজাতি, মানে প্রথমটি হচ্ছে জেনাস আর তারপরটা হচ্ছে স্পেসিস। বিজ্ঞানসম্মত নামটি ল্যাটিন ভাষায় লেখা হয়, ঠিক আছে, ল্যাটিন ভাষায় লিখতে হবে কিন্তু ইটালিক অক্ষরে লিখতে হয়, বিজ্ঞানসম্মত নামটি ইটালিক অক্ষরে ছাপাতে হয়, ঠিক আছে, হাতের লেখার সময়। তো ভাষাটা হবে ল্যাটিন আর লেখাটা হবে ইটালিক, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে, প্রশ্ন আসবে। বিজ্ঞানসম্মত নামটি বাক্যা অক্ষরে ইটালিকে লিখতে হবে আর ল্যাটিন ভাষাটা হচ্ছে ইম্পর্টেন্ট এদের ক্ষেত্রে, ঠিক আছে। সো মাইন্ড ইট, মনে রাখবে জায়গাগুলো। গণের নাম হবে একটি শব্দে যার প্রথম হরফটি হবে বড়, আর প্রজাতির নাম হবে একটি যেটা হচ্ছে প্রথম শব্দটা ছোট হবে, ঠিক আছে। বৈজ্ঞানিক নামে গণের নাম সবসময় বিশেষ পদ কর্তৃকারক একবচন হয়, তা অর্থবহ বা বর্ণনা ধর্মী হতে হবে। আবার প্রজাতির নামটি বিশেষণ পদে এবং অধিকাংশ ক্ষেত্রেই তা বর্ণনাধর্মী হয়ে যায়। যে বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বর্ণনা দিয়েছেন, ঠিক আছে, সেই বিজ্ঞানীর নামেও অনেক সময় শেষে জুড়ে দেওয়া হয়। ধরো কোনো একটা নাম, ঠিক আছে, কোনো একজন বিজ্ঞানী, যেমন এই যে এখানে দেখো, ঠিক আছে, এখানে শেষে লেখা আছে LINN, তার মানে এখানে যে সায়েন্টিস্ট রয়েছে লিনিয়াসের নামটা এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, আরও বেশি স্পেসিফাই করার জন্য নামকে, ঠিক আছে, এইসব করা হয়। তো দ্বিপদ নামকরণের শেষে কিন্তু বিজ্ঞানীর নাম থাকতে পারে। এখানে দেখো ছবির আকার এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্যান্থ্রা গণের প্রথম অক্ষর বড় হরফে লেখা হয়েছে, প্রজাতির নাম প্রথম অক্ষর ছোট হরফে লেখা হয়েছে। নামদাতা রূপে লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ রয়েছে। গণের নামে 4টি ও প্রজাতির নামে 3টি অক্ষর রয়েছে, বোঝা গেল। এবং এইখানে আরেকটা জায়গা না আলোচনা করলে আজকের ক্লাসটা শেষ করতে পারছি না, সেটা হচ্ছে যে এই যে 5টি রাজ্যের শ্রেণী বিভাগ, ঠিক আছে, 5টি রাজ্য বা 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটা রবার্ট হার্ডি হুইটেকার, ঠিক আছে, হুইটেকার কি বলেছেন 1969 খ্রিস্টাব্দে, 1969 খ্রিস্টাব্দে তিনি কি বলেছেন, প্রাথমিকভাবে 5টি রাজ্যে বিভক্ত করেন, ঠিক আছে। কিসের উপর ভিত্তি করে না, অনেক কিছু আছে, সেটা হচ্ছে কোষের গঠন জটিলতা, জীবের গঠন জটিলতা ও কোষীয় সংগঠন, জীবের পুষ্টি, বিপাক, বাস্তুতন্ত্র, এবং বিশ্বাস করো জিনের স্ট্রাকচার, সমস্ত কিছুর ওপর বেশ করে কিন্তু এইসব ক্লাসিফিকেশনটা কিন্তু করা হয়, ঠিক আছে।
মানে তুমি ক্লাসিফিকেশন, আজকের ডেটে ক্লাসিফিকেশন ডিএনএ নিউক্লিওটাইডের সিকোয়েন্স, জিন সিকোয়েন্স ইত্যাদি অনেক ডেপথ থেকে কিন্তু দেখা হয়, তার মধ্যে কী মিনারেলস রয়েছে, কী রয়েছে, তার উপর বেশ করেও ক্লাসিফিকেশন করা হয়। ফলে ক্লাসিফিকেশন আজকের ডেটে একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আগে কিন্তু অত ডেপথে করা হতো না। আগে দেখো তুমি এই জায়গাটা দেখো, আগে শুরুর দিকে কিন্তু শুধু কোষের গঠন দেখা হতো, জীবের গঠন দেখা হতো, তার পুষ্টি দেখা হতো, বাস্তুতন্ত্রে। এখন সেটা আরও বেশি গুরুত্ব দিয়ে কিন্তু করা হয়। ঠিক আছে, সো এইটা হলো আজকের ক্লাসটা। আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে ট্যাক্সোনমি এবং হায়ারার্কি, এবং এখান থেকে ম্যাক্সিমাম যা যা প্রশ্ন আসতে পারে তা কিন্তু আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি কিছু বাকি থাকে তোমরা একটু বইটা পড়ে নিও। ঠিক আছে, এছাড়া তোমরা যদি শুধু ভিডিওটাও দেখো এবং এই পাতাগুলোও দেখো তাহলেও কিন্তু রিভিশন অনেকটা হয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের হেল্প হলো। আচ্ছা, আমি আরেকটা যেটা করছি তোমাদের সাথে সাথে, এইটা তোমার 5 নম্বর ভিডিও, আরেকটা যেটা করছি সেটা হচ্ছে যে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা অলরেডি একটা দিয়ে দিয়েছি, 2024 ব্যাখ্যা করে দিয়েছি, 23-22ও আস্তে আস্তে আমি করে দেবো পরীক্ষার আগে তক্ক। ঠিক আছে, সেইগুলো দেখো। অলিখিত নিয়ম আছে একটা, যে কিছু প্রশ্ন আমাদের পুরনো থেকে ঘুরে ফিরে আসে, এবং তুমি যখন প্রশ্ন পড়বে তখনও তুমি বুঝতে পারবে যে আরে সত্যি তো এই প্রশ্নটা ফিরে এসেছে, আবার দিয়েছে। সো যদি কেউ এই মানে এই 6টা প্রশ্ন, মানে 2024-এর একটা, 23-এর একটা, আর 23-এ আমি ভাবতাম দুটো, কিন্তু না, 23-এ একটা, আর ওইদিকে 22-এ দুটো, আর 21-এ দুটো, এই 6টা প্রশ্ন যদি কেউ ভালো করে একদম সঠিক অ্যান্সারগুলো করে যেতে পারো, বিলিভ মি একটা দুটো প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, সব জায়গা থেকেই প্রশ্ন পাবে। সিলেবাস যখন দিয়েছে তখন প্রশ্ন পাবে, শুধু পড়ারই অপেক্ষা। তুমি একটু মন দিয়ে পড়তে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। ঠিক আছে, আর পড়াশোনা করতে থাকো।